বিসমিল্লাহির রহমানির রহিম। মাইক্রোসফট এক্সেল 2010 বাংলা টিউটোরিয়াল ক্লাসে সবাইকে স্বাগতম। ভিডিও ডিউরেশন একটু বেশি হতে পারে। যারা ভালো করে শিখতে চান তারা ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন এবং সাথে সাথে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তো এখানে একটা শীট তৈরি করেছি। শীটে আসলে কাজের নাম, সমাধান এগুলো দেওয়া আছে এবং কিবোর্ড শর্টকাট দেওয়া আছে। চিত্রসহ সমাধানে এখানে আপাতত কোনো ধরনের চিত্র সংযোগ করা হয়নি, এটা আমি পরে করব। প্রথম এমএস এক্সেল চালু করা। এটা গতানুগতিকভাবে যদি আমরা স্টার্ট বাটনে ক্লিক করি, অল প্রোগ্রামসে যাই, এখান থেকে মাইক্রোসফট অফিস, তারপরে মাইক্রোসফট এক্সেল 2010 অথবা এক্সেলের যে কোনো ভার্সন আছে যা আছে ওইটাই ক্লিক করলেই হবে। তো এই এক উপায়। আর এক উপায় হচ্ছে যে ওইটা উইন্ডোজ কি আছে, কিবোর্ডে উইন্ডোজ কি প্লাস আর এই দুটো প্রেস করলে রান কমান্ড ওপেন হয়ে যাবে। রান কমান্ডের ভিতরে এক্সেল কথা লিখে দিয়ে ওকে দিলেই এক্সেল ওপেন হয়ে যাবে। তো এইভাবে লেখাটাই আসলে কিছুটা সময় বাঁচবে। তো আমরা একটু এইভাবে করে দেখি। আমি উইন্ডোজ প্লাস আর প্রেস করলাম, যে রান কমান্ড আছে এখানে যে সিএমডি লেখা আছে এটা মুছে দিলাম। এখানে লিখলাম এক্সেল এক্সেল লেখার পরে আমি ওকে প্রেস করব। তাহলে মাইক্রোসফট এক্সেল ওপেন হয়ে গেল। আপনারা অন্যভাবেও লিখতে পারেন। এখানে যদি এই যে সার্চ বাটনে গিয়ে এক্সেল লেখেন তাহলে হবে এক্সেল, তাহলে উপরে লিস্টে এখানে মাইক্রোসফট এক্সেলের যে ভার্সন আছে এটা চলে আসবে। আপনি এখান থেকেও করে নিতে পারেন। তো যাই হোক, এখন আসি যে এক্সেল ওপেন করার পরে পরবর্তী কাজটা কি, মাইক্রোসফট এক্সেল বন্ধ করা। এটা বন্ধ করার জন্য এখানে দেখেন ব্যাপারগুলো লেখা আছে। এক্সিট বাটনে অথবা ক্লোজ বাটনে ক্লিক করতে হবে। ফাইল থেকে এক্সিটে গেলেও হবে, অথবা এই ক্লোজ লাল যে বাটনটা সেটি ক্লিক করলে হবে। তখন একটা ডায়লগ বক্স আসবে, ওখানে তিনটা অপশন থাকবে। এখানে লেখা থাকবে যে সেভ, ডন্ট সেভ এবং ক্যান্সেল। যদি ফাইলটি সেভ করতে চান তাহলে তো সেভ বাটনে ক্লিক করে নির্দিষ্ট লোকেশনে গিয়ে ফাইল নাম দেবেন, তখন এটা সেভ হয়ে যাবে। আর ডন্ট সেভ, যদি সেভ না করে বের হতে চান তাহলে এইটা হবে, এই যে যদি ফাইলটি সেভ না করে বের হতে চান। আর ক্যান্সেল হচ্ছে যদি ফাইলটি থেকে বের হতে না চান, অর্থাৎ ফাইলে যেভাবে আছেন ঠিক ওইভাবেই থাকবেন, ওখান থেকে বের হবেন না। হ্যাঁ, এটার শর্টকাট হচ্ছে অল্টার F4। অল্টার F4 প্রেস করলেও আসলে যে কোনো প্রোগ্রাম ক্লোজ হয়ে যায়। তো আমরা একটু দেখি এখানে এক্সেলে যেটা আছে। এখানে যদি আমি এভাবে লিখি নেম, তারপর রোল, এভাবে লিখলাম। এখন এটাকে যদি আমি ক্লোজ করি, তো এখানে ক্লোজ বাটনে ক্লিক করলেও এই যে ডায়লগ বক্সটা চলে আসলো। আমি এসকেপ সেভে বা ক্যান্সেল সেভে বের হয়ে গেলাম। যদি আপনি ফাইল থেকে এক্সিটে যান তাহলেও এই ডায়লগ বক্সে চলে আসবে। ডন্ট সেভ দিলে এখান থেকে বের হয়ে চলে যাবে, সেভ না করে। আর সেভ দিলে এই ফাইলটা সেভ হবে। তো সেভ করার সিস্টেমটা একটু পরে দেখাচ্ছি। এবার এখান থেকে বেরোলাম। যদি এখন আপনি অল্টার F4 কিবোর্ড থেকে অল্টার F4 প্রেস করেন তাহলেও এই একই ডায়লগ বক্স চলে আসছে। সুতরাং আপনি এই তিন মেথডে এটাকে ক্লোজ করতে পারেন। তো আমি ডন্ট সেভ দিয়ে এখান থেকে বের হয়ে গেলাম। তো এখানে আপাতত নাই। আবার আমি এক্সেল ওপেন করি। এক্সেল ওপেন করলাম। এখন পরবর্তী কি কাজ আমি এটা ধরে ধরে করি। তো আছে পরবর্তী আছে ফাইল সেভ করা। ফাইল সেভ করা, এটা এমএস ওয়ার্ডে যেভাবে সেভ করতে হয় এখানেও ঠিক একইভাবে সেভ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা সেভ বাটনে, এই যে সেভ বাটন আছে এখানে কুইক অ্যাক্সেস টুলবার থেকে সেভ বাটনে ক্লিক করলেও হবে, অথবা ফাইল থেকে সেভে গেলেও হবে। তো যেহেতু এক্সেল আমি ওপেন করলাম, এখানে আমি এটা সেভ করব। নেম, রোল, এই ফাইলটাকে সেভ করার জন্য
আমি এই যে বাটনটা আছে এটা হচ্ছে সেভ বাটন অথবা কন্ট্রোল এস। এখানে যদি মাউস রাখি তাহলে দেখেন নিচের দিকে কিন্তু লেখা আছে কন্ট্রোল প্লাস এস। কন্ট্রোল প্লাস এস প্রেস করলেও আমাদের এটা সেভ হয়ে যাবে। অথবা ফাইল থেকে তারপর আমরা সেভ বাটন ক্লিক করব, সেভ, ফাইল থেকে সেভ, এই যে সেভ আছে, নিচে সেভ আছে, সেভ অ্যাজ দিলেও হবে, সেভ দিলেও হবে। আমি সেভ বাটন ক্লিক করলাম। এরপরে বলা হয়েছে নির্দিষ্ট লোকেশনে যাব, অর্থাৎ আমি এটা কোথায় সেভ করব। আমি কি ডেস্কটপে সেভ করব, তাহলে ডেস্কটপে ক্লিক করব। যদি আমি ডকুমেন্টে সেভ করি তাহলে এই ডকুমেন্টের ভিতরে ক্লিক করব। আর যদি কোথাও ক্লিক না করি তাহলে সে ডকুমেন্টের ভিতরে সেভ হয়ে যাবে, ডকুমেন্টের ভিতরে সেভ হয়ে যাবে যদি বাই ডিফল্ট হিসেবে ধরা হয়। তাহলে মানে আবার ওপেন করে দেখাই, এখান থেকে যদি আমি সেভ বাটন ক্লিক করি তাহলে এই কিন্তু দিস পিসি ডকুমেন্ট অর্থাৎ ডকুমেন্টের ভিতরে গিয়ে সেভ হয়ে আছে। এখন এই সেভটা আমি যদি এখানে একটা নাম দেই, এখানে আমি আমার নাম দিলাম, তো এই সাইফুল নাম দিলাম। এরপর আমি সেভ বাটন ক্লিক করলাম। তাহলে এটা কোথায় সেভ হইলো, এটা কিন্তু ডকুমেন্টের ভিতর সেভ হয়েছে। ডকুমেন্টটা কোথায় আমি একটু খুঁজে দেখি, এটা ক্লোজ করলাম, মিনিমাইজ করে ডকুমেন্ট কোথায় এখানে একটু যাই। ডকুমেন্টটা হচ্ছে আপনি কম্পিউটার ঢুকবেন, এই যে দিস পিসি এটা ডাবল ক্লিক করলে এটার ভিতরে ঢোকা যাবে, অথবা উইন্ডোজ ই কিবোর্ড থেকে উইন্ডোজ ই প্রেস করবেন, তাহলে এই কম্পিউটারের ভিতরে ঢোকা যাবে। ঢুকলাম, এরপর এই যে ডকুমেন্ট সাইডে আছে ডকুমেন্টে ক্লিক করলাম। ডকুমেন্টের ভিতরে এটা এক্সেল ফাইল, নাম হচ্ছে সাইফুল, এই যে সাইফুল XLAX এই ফাইলটা এখানে আছে। আমি এটা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে এখান থেকে এটাকে ওপেন করা যাবে। তবে ফাইলটা এখান থেকে ওপেন করা গেছে। দ্বিতীয়ত অন্যভাবে ওপেন করা যাবে, যদি আমি ক্লোজ করে দিই আবার এক্সেল ওপেন করি, এক্সেল ওপেন করার পরে ফাইল থেকে ওপেনে গিয়েও এটাকে ওপেন করা যায়। তো ফাইল থেকে যদি আমি ওপেনে যাই, ওপেনে গেলেও এখান থেকে ওপেন করা যাবে, যে এটার নাম কি আছে ফাইল, এই যে এইটা, এখান থেকে আমি এটা ওপেন করে নিলাম, তো ওপেন হয়ে গেল। এটাকে আবার আমি ক্লোজ করে দিই। তো ফাইল থেকে যদি ক্লোজ করি তাহলে হবে কি এই ডকুমেন্টটা ক্লোজ হয়ে যাবে। এবার ফাইল থেকে যদি আবার রিসেন্ট ওয়ার্ক বুক লেখা আছে, বুকস, এখান থেকে রিসেন্ট যে কাজগুলো করা হয়েছে সেগুলো দেখা যাবে। তো এখান থেকেও যদি আমি এই যে সাইফুল XLSX এটা ক্লিক করি তাহলে এটা ওপেন হয়ে যাবে। তার মানে আপনি বিভিন্ন মেথডে এটাকে ওপেন করতে পারেন, সরাসরি লোকেশনে গিয়ে ওপেন করতে পারেন, অথবা চাইলে আপনি সফটওয়্যার ভিতরে ঢুকে তারপর ওপেনে ক্লিক করতে পারেন, বা রিসেন্টে ক্লিক করলেও আপনার এটাকে ওপেন করা যাবে। আশা করি বুঝতে তেমন কোনো অসুবিধা হয়নি। তো এখন আসে কিভাবে পাসওয়ার্ড দিয়ে সেভ করা যাবে। 4 নম্বর, এটা একটু মার্ক করে নেন আপনারা সবাই। এটা একটু গুরুত্বপূর্ণ জিনিস, পাসওয়ার্ড দিয়ে সেভ করা। এটার জন্য প্রথমত ফাইল থেকে সেভ এজে যেতে হবে, ফাইল থেকে সেভ এজ এখানে গেলেই হবে, অথবা F12 এটি প্রেস করলে হবে। তো মনে রাখবেন F12 প্রেস করলে আবার সবসময় কাজ করবে না, কারণ আপনার যদি এই অভ্র কিবোর্ড অন থাকে, মানে এখানে যদি আসা থাকে, মানে আপনার এখানে অ্যাক্টিভ থাকে, তখন কিন্তু F12 প্রেস করলে এটা কিন্তু ইংলিশ থেকে বাংলা হয়ে যাবে, বাংলা থেকে ইংলিশ হয়ে যাবে। যেমন আমি এখানে প্রেস করলাম, দেখেন ইংলিশ বাংলা হয়ে গেছে, বাংলা থেকে ইংলিশ হয়ে গেছে। হ্যাঁ, তার মানে যদি এটা বন্ধ থাকতো তাহলে আমার এখানে সেভ ডায়লগ বক্স আসতো, এখন কিন্তু আসতেছে না। এখন যদি এটা ক্লোজ করে দিই, ক্লোজ করে দেওয়ার পরে এখন যদি আমি F12 প্রেস করি তাহলে দেখবেন যে এই সেভ এজ ডায়লগ বক্স চলে আসছে। হ্যাঁ, তাহলে যদি আমার অভ্র অন থাকে তখন কিন্তু আপনার সেভ এজ ডায়লগ বক্স হিসেবে F12 কাজ করবে না, তখন ওই অভ্রটাকে অন অফ করার জন্য ব্যবহার করা হবে, মানে সুইচ করার জন্য, বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলায় শিফট করার জন্য এটা ব্যবহার করা হবে। তো পাসওয়ার্ড দেওয়ার জন্য প্রথমে যাব ফাইল থেকে সেভ এজ গেলাম, সেভ এজে গিয়ে এখন যে ফাইল নাম আছে, যদি আমি ফাইলের নাম চেঞ্জ করতে চাই তো করব, আর যদি চেঞ্জ করতে না চাই ঠিক এভাবে রেখে দিয়ে আমি যাব সরাসরি টুলসে। এই যেখানে টুলস দেওয়া আছে, টুলসে গেলাম, টুলস থেকে আসবো জেনারেল অপশনে, এই যে জেনারেল অপশন, এখানে গেলাম। জেনারেল অপশনে গেলেই আপনার এখানে লেখা আছে পাসওয়ার্ড টু ওপেন, এখানে আমার পছন্দ করে একটা পাসওয়ার্ড দিলাম, আমি আপাতত 3টে অন দিলাম, 111 3টে অন দিলাম। আর পাসওয়ার্ড টু মডিফাই এটা আপনার আপাতত লাগবে না। এই পাসওয়ার্ড টু মডিফাই দিতে গেলে আপনার প্রতিনিয়ত ঝামেলার মধ্যে পড়তে হবে, মানে যাই করেন না কেন প্রতিবার পাসওয়ার্ড
প্রেস করতে হবে, কিছু লেখার পরে সংযোগ করা, বিয়োজন করা। এই তো আমি আপাতত পাসওয়ার্ড টু ওপেন এখানে ক্লিক করলাম, ক্লিক করে ওকে দেব। ওকে, ওকে দেওয়ার পরে রিএন্টার পাসওয়ার্ড টু প্রসেস, অর্থাৎ ওই যে পাসওয়ার্ড দিয়েছি ওইটা আবার দেবো, অন অন অন, তারপর দিলাম ওকে। ওকে দেওয়ার পর এখন সেভ বাটনে ক্লিক করব। চাইলে এই মুহূর্তে এই ফাইল নামটাকে চেঞ্জ করে দিতে পারি, অথবা যা আছে তা থাকতে পারে, কোনো সমস্যা নেই, যা আছে তাই থাক। আমি সেভ বাটনে ক্লিক করলাম। তো এখানে বলা হয়েছে এ নামে অলরেডি আছে, তো থাক, সমস্যা নেই, ইয়েস। ওটা আমি রিপ্লেস করে এটাকে আমি সেট করে দিয়ে দিলাম। এখন এটাকে যদি ওপেন করতে চাই, এটাকে আপাতত আমি ক্লোজ করে দিলাম। এখন যদি ওপেন করতে চাই ফাইল থেকে, এই যে রিসেন্টলি ওপেন করতে চাই, তখন কিন্তু আমার পাসওয়ার্ড শো দেখাচ্ছে আর কি, পাসওয়ার্ড চাচ্ছে, অন অন অন। তো পাসওয়ার্ড দিলে আমার এটা ওপেন হয়ে যাবে। তো এই জিনিসগুলো এখানে কিন্তু লেখা আছে, ফাইল, সেভ অ্যাজ, টুলস, টুলস থেকে জেনারেল অপশন, জেনারেল অপশন থেকে পাসওয়ার্ড টু ওপেন, এই বক্সে পাসওয়ার্ড টাইপ করতে হবে, এরপর ওকে টাইপ করতে হবে, আবার একই পাসওয়ার্ড টাইপ করে ওকে দিয়ে সেভ দিতে হবে, তাহলে এটা পাসওয়ার্ড দ্বারা সেভ হয়ে যাবে। এখন আসি পাসওয়ার্ড মুক্ত কিভাবে করবেন, মানে পাসওয়ার্ড দিচ্ছেন ঠিক আছে, এখন পাসওয়ার্ড আবার তুলে ফেলবেন। তো এটা বাহির থেকে করা যাবে না, অর্থাৎ পাসওয়ার্ড যদি কেউ ভুলে যান তখন কিন্তু তার জন্য পাসওয়ার্ডটা মুক্ত করা কঠিন হয়ে যাবে, এটা কিন্তু সম্ভব হবে না। সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ড অবশ্যই মনে রাখতে হবে। আপনি প্রয়োজন সহজ পাসওয়ার্ড দেন যাতে আপনি মনে রাখতে পারেন। তো এখন প্রথমত কাজ হচ্ছে আপনাকে পাসওয়ার্ড দিয়ে ফাইলটাকে ওপেন করতে হবে। এটা ওপেন করলাম, পাসওয়ার্ড দিয়ে ওপেন করলাম, ওকে। এরপরে আবার একই প্রসেস, ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজে গিয়ে আবার যাব টুলসে, টুলস থেকে জেনারেল অপশন, জেনারেল অপশন থেকে এই পাসওয়ার্ড টু ওপেনের ঘরে যে পাসওয়ার্ড দেওয়া আছে এইটাকে আমরা একটু মুছে দেব, ডিলিট করে দিলাম, ব্যাকস্পেস দিয়ে মুছে দিলাম, বা ডিলিট দিয়ে ডিলিট মুছে দিলাম। এরপরে আমি ওকে বাটন ক্লিক করি, আবার ওকে বাটনে ক্লিক করি, এটা বলছে আবার রিপ্লেস করার জন্য, হ্যাঁ এটাকে আমি রিপ্লেস করে দিই, সমস্যা নেই। তো এখন এটা পাসওয়ার্ড মুক্ত হয়েছে, দেখি হয়েছে কিনা, ফাইল, আবার এই বাটনে যাই, দেখেন এখন কিন্তু পাসওয়ার্ড মুক্ত হয়ে গেছে। পরবর্তী কাজ দেখি, পরবর্তী কাজ হচ্ছে ক্রিয়েট পিডিএফ, অর্থাৎ আপনার ওয়ার্কশিটকে কিভাবে পিডিএফ এ কনভার্ট করবেন। এক্ষেত্রে ফাইল থেকে সেভ অ্যাজ টাইপ, এই ঘরে গিয়ে পিডিএফ ধরিয়ে তারপর আপনি সেভ করে দেবেন, তাহলে এই ডকুমেন্টটা আপনার পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। এটা ওয়ার্ডের মতোই। আমি গেলাম ফাইল, সেভ অ্যাজে গিয়ে তারপর এখানে গিয়ে এই যে দেখা আছে পিডিএফ ধরিয়ে দেবো, পিডিএফ ধরিয়ে দিয়ে ডকুমেন্টের ভিতরে আমি এটাকে সেভ দিয়ে দিলাম, বা ডেস্কটপে সেভ দিয়ে খুঁজে পেতে সুবিধা হবে, ডেস্কটপে সেভ দিলাম সাইফুল.pdf নামে, ওকে। এখন এটা তো পিডিএফ হবে প্লাস ওপেন হয়ে যাবে, দেখেন ওপেন হয়ে গেছে। এখন আপনাদের মনে জাগতে পারে যে এখান তো কোনো রেখা টাকা আসলো না, আসলে রেখা তো আমি দিইনি, রেখা আসে নাই। রেখাটা হচ্ছে যদি আপনি ঘরের ভিতরে এই রেখাগুলো দিতে চান, এগুলো আমি দেখাবো একটু পরে, তখন ওগুলো আসবে, কিন্তু রেখা দিইনি তাই আমার আসছে এই আই পর্যন্ত, আই যে এই পর্যন্ত দাগ দেওয়া আছে, এই পর্যন্তই আসবে, এর বেশি আর আসবে না। এরপরে এটাকে বাড়ানো কমানো যাবে, ওগুলো আপনি ধীরে ধীরে পাবেন। তাই পিডিএফ করা আমরা দেখলাম। নতুন ডকুমেন্ট খোলা, নতুন ডকুমেন্ট খোলার জন্য আমার কি করতে হবে, ফাইল থেকে নিউ, এ থেকে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক যাবেন, ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, তাকে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন, অথবা Ctrl+N প্রেস করলেও এটা নতুন ডকুমেন্ট খোলা হয়ে যাবে। তো ফাইল থেকে নিউতে গেলাম, নিউ থেকে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, এখানে ক্লিক করার পরে এই ক্রিয়েট বাটনে ক্লিক করব, ক্রিয়েট বাটন ক্লিক করলে নতুন একটা ওয়ার্কবুক তৈরি হয়ে যাবে, আশা করি বুঝতে পারছেন। পরবর্তী আসে অটো সেভ করা, ধরেন আপনার কাজ করতেছেন, হঠাৎ কারেন্ট চলে গেল, এখন আপনি সেভ করতে মনে নেই, তখন যাতে ওটা নির্দিষ্ট সময় পর পর অটোমেটিক সেভ করে নেয়, এই জিনিসটা আমরা একটু এখন দেখব। তো এটা কিভাবে করতে হয়। তো এক্ষেত্রে যেতে হবে ফাইল থেকে অপশনস থেকে সেভ থেকে সেভ অটো রিকভারি ইনফরমেশন এভরি, এখানে অন দিয়ে দেবেন, অনের চেয়ে কম দেওয়া যাবে না, মানে প্রতি
মিনিট পর পর সে সেভ হবে, ওকে, তারপর সেভ বাটনে ক্লিক করবেন। তো আমি এখানে যাই, এখানে যাওয়ার পরে আচ্ছা এখানে যা আছে ফাইল, তারপর যেতে হবে অপশনসে, এই অপশনস থেকে সেভে যাব, সেভে গিয়ে তারপর এখানে আমি এই যে সেভ অটো রিকভারি ইনফরমেশন এভরি 1 মিনিটস, তো এখানে 10 থাকে সাধারণত, আপনি এখানে 1 ধরিয়ে দেবেন, এখানে 1 ধরিয়ে দেবেন, দিয়ে ওকে দেবেন, ওকে দেওয়ার দিলেই হয়ে যাবে। যদি এখানে আবার সেভ কথা চলে আসছে, আসলে সেভ নাই, এটা ওকে দিলেই হয়ে যাবে, এটা আর দেওয়ার দরকার নেই, এটা আসবে না। তো এরপরে আমরা একটু ওয়ার্কশিট সম্পর্কে কিছু ধারণা নেই, যে আমরা যেখানে কাজ করব ওই ওয়ার্কশিটের কোন অংশটাকে কি বলা হয়। ওয়ার্কশিটের ভিতরে আপনি দেখবেন যে এই যে ক্লিপবোর্ড, ফন্ট, তারপর অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, সেল, এডিটিং, এই ধরনের কিছু আছে। এই যে এগুলোকে বলা হয়, আমি সরাসরি এক্সেল ওপেন করি, দেখেন এখানে এই যে ক্লিপবোর্ড আছে, তারপর ফন্ট আছে, অ্যালাইনমেন্ট আছে, এগুলোকে বলা হয় গ্রুপ, অর্থাৎ রিবন গ্রুপ বলা হয়, রিবন। এই যে পুরো অংশটাকে বলা হয় রিবন। আর এই উপরে যে আছে ফাইল, হোম, ইনসার্ট, পেজ, ফর্মুলা, এগুলোকে বলা হয় মেনু বার, ঠিক আছে। এই মেনু বারের অধীনে যা থাকবে সবগুলো হচ্ছে রিবন, রিবন বলা হয়। আর রিবনকে গ্রুপ করা হয়েছে, তো ক্লিপবোর্ড একটা গ্রুপ আছে, ফন্ট নামে গ্রুপ আছে, অ্যালাইনমেন্ট গ্রুপ আছে, নাম্বার গ্রুপ আছে, স্টাইল গ্রুপ আছে, এবং এডিটিং, এইগুলো গ্রুপ আছে, এগুলো আছে রিবন গ্রুপ। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যে এই এ, তারপর এ বি সি ডি, এই যে যা যা আছে এগুলো পুরোটা হচ্ছে একটা কলাম। আর 1 2 3 4 5 এইভাবে যা যা আছে এগুলো হচ্ছে এক একটা রো। এখন এখানে তো এক্সেল একটা শিটে অনেকগুলো কলাম আছে, অনেকগুলো রো আছে। কলাম এবং রো এর সংখ্যা মানে আপনার সফটওয়্যার ভেদে ভিন্ন ভিন্ন হয়। যদি আপনি এক্সেলের প্রাথমিক দিকের ভার্সনগুলো ব্যবহার করেন, যেমন 90, তারপর এক্সেল এক্সপি ভার্সনগুলো আছে, 2003 এর ভার্সনগুলো আছে, এগুলোর চেয়ে বর্তমানে যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয়, অফিস 2022, 23, 24 অথবা 19, এগুলোতে কিন্তু রো এর সংখ্যা বেশি। যদিও আমি ব্যবহার করতেছি অফিস 2010, তো 2010-এ কয়টা রো কয়টা কলাম আছে এটা দেখার জন্য আমরা এই যে বাটনটা, এই বাটনটা প্রেস করে ধরে রাখবো। ধরে রাখলে আমার এই সাইডে এখানে লেখা আসবে, এই যে লেখা আসছে কয়টা রো আছে, 10,48,576টা রো আছে। আর কলামেরটা এখানে দেখা যাচ্ছে না, এটা একটু টাইনে সামনে নিয়ে নেই, তারপর এখানে টান দিই, তাহলে কলাম 16,384টা কলাম আছে তো আমার এই ওয়ার্কশিটের ভিতরে। এখানে আবার বলি, কিছু কিছু বইতে ফিক্সড করে বলা হয়েছে যে এক্সেলে রো এবং কলাম সংখ্যা কয়টি একটা শিটের ভিতরে। আসলে এটা ফিক্সড করা যাবে না, এটা সফটওয়্যার ভেদে ভিন্ন ভিন্ন হয়। যেগুলো খুব আধুনিক এগুলোতে রো কলামের সংখ্যা বেশি, আর আগের যেগুলো ছিল ওগুলোতে রো কলাম সংখ্যা কম। তো বইয়ের এই হিসেবটা বইতে সাধারণত ওই 2000 সালের দিকের যে এক্সেলগুলো ছিল ওই অনুযায়ী বইগুলো তৈরি করা এবং ওই হিসেব করে দেওয়া। সুতরাং এখন বর্তমানের সাথে কিন্তু মিলবে না, এটা একটু আপনারা চেক করে নিয়েন বই থেকে। তো রো কলাম বুঝলাম। এখন আসি পরবর্তীতে, এই যে প্রত্যেকটা ঘর আছে, যে ঘরগুলো দেখা যাচ্ছে এই ঘরগুলোকে বলা হয় সেল। তো এটা আমরা সিডিও দিয়ে দিছি, আপনারা এই শিট চাইলে নিতে পারবেন, অসুবিধা নাই। সিডির ভিতরে ধরে নেন যে আমি এই ঘরের মধ্যে ক্লিক করলাম, এই ঘরটা হচ্ছে জি নম্বর কলাম এবং 3 নম্বর রোর ভিতর আছে। সুতরাং আগে কলামের নাম আসবে, তারপর পরে এসে রো এর নাম আসলো, তাহলে জি3, ওকে। তো এখানে আরো যদি আমরা কয়েকটা দেখি ভাবে, যেটার উপরে ক্লিক করেন, যেমন এইটার উপরে যদি ক্লিক করেন, এটার নাম হচ্ছে এ আর হচ্ছে 2, তাহলে এটা ঘরের নাম হবে A2। এটা ক্লিক করার সাথে সাথে দেখেন উপরে A2 লেখা চলে আসছে। তো আশা করি এটা বুঝতে পারছেন। আবার আপনি এগুলোকে বলা হয় অ্যাড্রেস, যে এটার মানে নাম কি, প্রত্যেকটার ছেলের একটা ঠিকানা আছে, একটা নাম আছে, তার নামগুলো ব্যবহার করলাম। আর আপনি যদি নির্দিষ্ট কিছু অংশের ছেলের উপরে নির্দিষ্ট ফরম্যাটিং করতে চান, নির্দিষ্ট কোনো কাজ করতে চান, তাহলে এগুলোকে সিলেক্ট করার পরে আপনি নির্দিষ্ট একটা নাম দিয়েও নিতে পারেন। যেমন এখানে আমি সিলেক্ট করলাম, এখানে যদিও সে C3 নাম
ব্যবহার করছে, আপনার ইচ্ছা মতো করে আপনার মুছে আপনার ইচ্ছা মতো করে একটা নাম দিয়ে নিতে পারেন। তাতে আপনার ফর্মুলা দেখতে সুবিধা হবে যে এইটা হচ্ছে এই জিনিস। ঠিক আছে, এটা আমরা যখন ফর্মুলা ব্যবহার করব তখন এক এক করে এগুলো দেখবো ইনশাল্লাহ। আপনারা ভিডিওগুলো দেখেন, নিশ্চয়ই উপকার হবে। এরপর আছে নতুন ওয়ার্কশিট সংযোগ করা। ওয়ার্কশিট কোনগুলো এটা আর দেখি। একটা শিটের ভিতরে মানে এক্সেল শিটের ভিতরে 3টে ওয়ার্কশিট থাকে, যেমন এই ওয়ার্কশিট 1, ওয়ার্কশিট 2, ওয়ার্কশিট 3। এটা ডিফল্ট হিসাবে 3টে থাকে। এরপরও যদি আপনি নতুন করে সংযোগ করতে চান তাহলে এই যে একটা বাটন আছে, এই বাটনটা এখানে লেখা আছে ইনসার্ট ওয়ার্কশিট অথবা শিফট 11। যদি আপনি শিফট 11 প্রেস করেন তাহলে নতুন একটা ওয়ার্কশিট তৈরি হয়ে যাবে। আর যদি নিজের ইচ্ছা মতো করে আপনি ক্লিক করে নেন তাহলে এরপরে গিয়ে আপনার একটা ওয়ার্কশিট তৈরি হয়ে যাবে। আমি ক্লিক করলাম, ওয়ার্কশিট 4 হয়ে গেছে। আপনি এই ওয়ার্কশিটগুলোর নামও চেঞ্জ করতে পারেন ইচ্ছে মতো। তো সেক্ষেত্রে কেমন করতে হবে, এই ওয়ার্কশিটের উপর ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক, তারপর ব্যাকস্পেস দিয়ে মুছে এটার নাম দিয়ে দেবেন। এটা নাম দিলাম আইসিটি কেয়ার নাম দিলাম। তো এভাবে করে আপনি আপনার পছন্দ মতো নাম এখানে ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা শিটের জন্য ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করতে পারেন। ধরেন একটা ভিতরে এক্সেল ফাইলের ভিতরে আপনার 10 ধরনের কাজ আছে, তো 10টা আপনি শিট ব্যবহার করেন। অথবা আপনার ক্লায়েন্ট আছে 200 ক্লায়েন্ট আছে, আপনি চাইলে প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য একটা করে শিট তৈরি করতে পারেন, যে তার একদম শুরু থেকে শেষ পর্যন্ত যত হিসাব নিকাশ আছে আপনি চাইলে একটা শিটে তৈরি করে রাখতে পারেন। এটা আপনার ইচ্ছা। তারপর আসি একাধিক সেলকে একটি সেলে পরিণত করা। একাধিক সেলকে একটি সেলে পরিণত করা। ধরেন এখানে তো আমাদের অনেকগুলো সেল থাকবে, এই যেমন একটা সেল আছে, একটা আছে। আমি শুরুতে চাচ্ছি যে এই যে এখান থেকে 4টা সেলকে আমি একত্র করব। তো প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করে কয়েকটা পন্থা আছে। আপনার একটা আছে সবচেয়ে সহজ, সেটা হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার। এইটা কথা লেখা আছে মার্জ অ্যান্ড সেন্টার। এখানে আপনি ক্লিক করলেই হবে, মার্জ অ্যান্ড সেন্টার হবে। তো এটার মাঝখানে আমি ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু সবগুলো সেল একাত্র হয়ে গেছে, যেটা সিলেক্ট করেছি। এখন যদি কিছু এখানে লিখি আইসিটি কেয়ার, এই কথাটা লিখলাম, এটা দেখবেন যে আপনি কোথায় আসছে। এটা কিন্তু আসছে আপনার মাঝখানে, জাস্ট এই যে সেলটা আছে সেলের মাঝখানে চলে আসছে, কারণ এটা মার্জ অ্যান্ড সেন্টার। আপনি চাইলে এখান থেকে এটাকে কাস্টমাইজ করতে পারেন। এটার মধ্যে ক্লিক করলে এটা বাম পাশে চলে আসবে, এটার মধ্যে ক্লিক করলে এটা ডান পাশে চলে আসবে। এটা এমএস ওয়ার্ডের মতোই, এ নিয়ে অত বিচলিত হওয়ার কিছু নাই। তো এটা হয়ে গেল। এরপরে কখনো যদি মনে হয় যে আমি এই সবগুলো যা ঘর একত্র করছি এগুলোকে ভেঙে আবার আমি ভিন্ন ভিন্ন করতে চাই, অর্থাৎ আবার আগের অবস্থায় চলে যেতে চাই, তখন হচ্ছে ক্লিক করার পরে মার্জ অ্যান্ড সেন্টারে আবার একটা ক্লিক করবেন। ক্লিক করলে এটা আগের অবস্থায় চলে আসবে। ঠিক আছে, তো এখানে এই জিনিসগুলোকে অন্যভাবেও করা যায়। আপনি যদি এটা সিলেক্ট করার পর রাইট বাটনে ক্লিক করেন, তারপর যে ফরম্যাট সেলে যান, ফরম্যাট সেলে গেলে এখানে আসলে পাওয়া যাবে। এরপরে অ্যালাইনমেন্টে যান, নাম্বার অ্যালাইনমেন্ট, এই যে মার্জ সেল লেখা আছে দেখছেন এখানে, মার্জ সেল, এটা ক্লিক করলে তাহলে এটা কিন্তু মার্জ সেল হয়ে যাবে। ওকে, এই আবার একাত্র হয়ে গেছে। তো এখান থেকে আপনি এখন মার্জ বানানোর জন্য এগুলো ক্লিক করতে পারেন। তো এই এখন আসি সেলগুলোকে একত্র করা, এটা পারলাম। সেলগুলোর চারপাশে বর্ডার দেওয়া, হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো বর্ডার কিভাবে দিতে হয় একটু দেখি। ধরো আমি এখানে যতটুকু কাজ করব এর চারপাশে বর্ডার দিতে চাই, তো এটাও আমি সিলেক্ট করলাম, অবশ্যই সিলেক্ট করতে হবে। তারপরে যে ফন্ট, এই ফন্ট গ্রুপের এখানে একটা অপশন আছে বর্ডার্স। বর্ডারের ভিতরে আমি যদি এখানে একটা ক্লিক করি, তারপর এখান থেকে যদি অল বর্ডার্স ধরিয়ে দেই, এই যে অল বর্ডার্স, তাহলে হবে কি এখানে চারপাশে বর্ডার তৈরি হয়ে যাবে, অর্থাৎ প্রত্যেকটা সেলের চারপাশে বর্ডার তৈরি হয়ে যাবে। তো এইভাবে করে আপনি বর্ডার দিয়ে নিতে পারেন আপনার কাজের সুবিধার জন্য। আবার বর্ডারকে যদি আবার আগের অবস্থায় সরিয়ে নিতে চান তাহলে আবার সিলেক্ট করবেন,
সিলেক্ট করার পরে এখানে গিয়ে আপনি নো বর্ডার্স দিয়ে দেবেন। এই নো বর্ডার্স দিলে আর কোনো বর্ডার থাকবে না। এখন আছে সেলের মধ্যে শব্দগুলোকে অটোমেটিক একাধিক লাইনে লেখা। হ্যাঁ, এইটা কিন্তু অনেকেই পারে না এবং অনেকেরই ঝামেলা তৈরি হয়। একটা সেলের ভিতর লিখবেন, সাধারণত এটা কেমন হয়, ধরেন আমি এখানে লিখলাম যে আমার নামই লিখলাম এমডি ডট সাইফুল ইসলাম, এন্টার দিলাম। এখন দেখেন আমি একটু বর্ডার করে দেখাই, তাহলে আপনাদের সুবিধা হবে। বর্ডার করে দেখালাম, তো কি হলো এখানে আসলে দেখেন তো আমার এই সাইফুল ইসলাম কথা লেখা পরবর্তী ঘরের ভিতরে চলে গেছে। তো আমি তো এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমার ঘরের ভিতর ঢুকবে, যদি না হয় সে নিচের লাইনে আবার লিখবে, অর্থাৎ আমার ঘরে যতটুকু জায়গা আছে অন্য ঘরে যেতে পারবে না, সে প্রয়োজনে নিচের লাইনে আসবে। তখন এরকম যদি কোনো ঘটনা ঘটতে হয় তাহলে অবশ্যই আপনার এই সেলটাকে সিলেক্ট করতে হবে, যে ঘরে লিখছেন সিলেক্ট করে লিখে তারপর এই যে একটা র্যাপ টেক্সট লেখা আছে, আপনার র্যাপ টেক্সটে ক্লিক করলেই দেখেন এখানে একটা নমুনা দিয়ে দিয়েছে মাইক্রোসফট, মাউসটা সরাতে পারছি না, মাইক্রোসফট এক্সেল লেখা আছে, এটা কিন্তু ধরছে না, তবে র্যাপ টেক্সট দিলে এটা কিন্তু এক্সেলটা নিচে চলে আসবে। তো এখান থেকে আমি এটা ক্লিক করলাম, ক্লিক করলে এখন দেখেন এমডি সাইফুল ইসলাম কথাটা নিচে চলে আসছে, আর ঘরটাকে অটোমেটিক সে বড় করে নিয়েছে। তো আশা করি বুঝতে পারছেন, এভাবে করে আপনি তৈরি করতে পারবেন। এরপরও যদি আপনার মনে হয় যে আপনি ইচ্ছা মতো করে নিচের লাইনে লিখবেন, একটার পর একটা লিখবেন, কিন্তু এই ফাংশন ব্যবহার করবেন না, এখানে ব্যবহার করবেন না, তখন কিন্তু করা যায়। তার জন্য করতে হবে এটার উপর ডাবল ক্লিক করেন, কোন থেকে আপনি নিচে নামাচ্ছেন ওখানে মাউস পয়েন্টার রাখেন, এরপর অল্টার এন্টার, কিবোর্ড থেকে অল্টার এন্টার প্রেস করেন, তাহলে নিচের লাইনে হয়ে যাবে। এভাবে করে আপনি আরো কিছু লেখেন, আবার এই যে সামনে নিয়ে আবার যদি অল্টার এন্টার দেন তো আর একটা ঘর আসবে, ঠিক আছে। এরপর এখানে দেবেন, এখানে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিলাম। তো দেখেন আমি যেটুকু করেছি ও কিন্তু আমার ওই ঘরের ভিতরেই আছে, এর বাইরে যায়নি। তাছাড়া সেলটাকে একটু বড় ছোট করে নিতে পারেন, এভাবে করে বড় ছোট করে আপনি নিতে পারেন, সমস্যা নেই। তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। এরপর আসি ছেলের মধ্যে শব্দগুলোকে বিভিন্ন অ্যাঙ্গেলে লেখা, মানে শব্দগুলোকে আমি বিভিন্ন অ্যাঙ্গেলে লিখতে চাই, সেক্ষেত্রে কেমন করতে হবে, ধরেন আমি আইসিটি কেয়ার এটা একটু বাঁকা করে লিখতে চাই, সেক্ষেত্রে চাইলে আপনি এখানে এই যে এটা আছে ওরিয়েন্টেশন, এখানে ক্লিক করে আপনি এইভাবে করে একটু বাঁকা তারা করে দিতে পারেন, এইভাবে করে আসবে। অথবা যদি চাই যে আমার এখান থেকে এভাবে করে দেব, এভাবে করে দেওয়া যায়। এটা হচ্ছে লাস্টে গিয়ে এখান থেকে ডিগ্রি বসাই দিতে হবে, অর্থাৎ কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, এখানে যদি বসাই দিই তাহলে অত ডিগ্রি অ্যাঙ্গেলে সে হয়ে যাবে। এটা আবার অন্যভাবে আনা যায়, এখানে সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করেন, অথবা এখানে সিলেক্ট করার পরে এই যে আপনার অ্যালাইনমেন্ট অংশ আছে এইখানে ক্লিক করেন, ক্লিক করলে এই জিনিসটা চলে আসবে। এখান থেকে আপনি ইচ্ছা মতো করে আপনি যত ডিগ্রি করে দেবেন ঠিক অত ডিগ্রি অ্যাঙ্গেলে এই লেখাটা তৈরি হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে আসি সুপারস্ক্রিপ্ট ব্যবহার করা, যেমন এখানে এক্স স্কোয়ার আমি ব্যবহার করছি, এটা সাধারণত এমএস ওয়ার্ডে থাকে, কিন্তু এই এক্সেলে কিন্তু সামনে এখানে নাই। তো এটা কিভাবে করতে হবে, ধরে নিলাম আমরা এখানে এক্স স্কোয়ার দেবো, এই এক্স এই স্কোয়ার দেবো 2, অর্থাৎ এখানে কেবল করবো, এখানে তো অংশ নাই। সেক্ষেত্রে প্রথমত এটার ভিতরে ডাবল ক্লিক করে ঢুকে যেটাকে আমরা উপরে উঠাবো অর্থাৎ সুপারস্ক্রিপ্ট আকার রাখবো, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে তারপর আমরা এই ফন্ট মেনুর এখানে যাই, এখানে এই যে এখানে ক্লিক করি, ক্লিক করে এখানে দেখেন লেখা আছে কিন্তু এখানে এই যে সুপারস্ক্রিপ্ট লেখা আছে, এটা একটু টিক দিয়ে দিই, তারপর ওকে দিই, ওকে দিলেই এই যে এক্স স্কোয়ার মানে সুপারস্ক্রিপ্ট হয়ে গেল। এবারে নিচের দিকে আসি, সাবস্ক্রিপ্ট ওই একই ঘটনা, সাবস্ক্রিপ্ট দেওয়ার জন্য H2 ওটা ওই একই ঘটনা, তারপর হচ্ছে স্টেক থ্রো ওখানে দেওয়ার জন্য ওই একই ঘটনা, মানে ওটা যেটাই দিতে চাই না কেন এটা সিলেক্ট করতে হবে। প্রথমে যখন H2 লিখলাম এই 2 কে সিলেক্ট করতে হবে,
তারপর ফন্টের এই এখানে যাব, গিয়ে তারপর এই সাবস্ক্রিপ্ট ধরে দিলে সাবস্ক্রিপ্ট হয়ে যাবে। আবার যদি কোনো অংশকে কেটে দিতে হয় তখন 500 টাকা ঠিক টাকা এটা কেটে দেব, কিন্তু এর পরিবর্তে হবে 150 টাকা। এইভাবে যদি আমি করতে চাই যে আমার এখন 500 টাকা কাটা যাবে, তাহলে আমি এখানে যে 500 টাকা সিলেক্ট করব, তারপর এখানে ফন্টের এই কর্নারে যাব, ফন্ট অপশনে, এখান থেকে এই যে অপশনটা আছে স্টিকাল থ্রো, এর মানে ক্লিক করব, ওকে দিয়ে দেবো, তাহলে এই অংশটা কেটে যাবে। এটা HTML এর ডিলিট ট্যাগ ব্যবহার করে আমরা করতাম। তো যাই হোক, এরপরে আসি ডেট ফরম্যাটিং। আপনি যখন ডেট প্রেস করবেন, ধরেন আমি প্রথমে ডে রাখতে চাই, তারপর মান্থ রাখতে চাই, তারপর ইয়ার রাখতে চাই, এভাবে যদি আমি ফরম্যাটিংটা তৈরি করি, কম্পিউটার সাধারণত আগে মান্থ থাকে, পরে যে এখানে ইয়ার হয়ে যায়, পরের ডে তারপর ইয়ার হয়ে যায়। এই জিনিসগুলোকে কিভাবে চেঞ্জ করতে হয়, ইচ্ছা মতো করে চেঞ্জ করা কিভাবে যায়। তো আমি এটা আসলে এখানে একটা দিয়ে দিই, বসাই দিই, মান বসাই দেখি যে এটা আসলে কেমন হয়। যদি আমি আজকের তারিখ হচ্ছে 13 তারিখ, 13, 11, তারপর হচ্ছে 24, এন্টার, 13, 11, 24, এটা ফরম্যাটটা কেমন হলো দেখো। ফরম্যাটটা কিন্তু হয়েছে আমার 2 ঘর রাখছে, 13 তারিখ, তো 13, 11, 24, 13, 11, 24, তাহলে ফরম্যাটটা আমার কিন্তু এখানে ইয়ারটা 2 ঘরে রাখছে, কিন্তু ইয়ার তো আমি চাচ্ছি 4 ঘরে থাকবে। 13 ঠিক আছে, এটা মান্থ হিসেবে যেটা আসছে, কোনো সমস্যা নাই। এখন আমি এটাকে একটু প্রুভ করে দেখি যে যেভাবে আছে এটা তো অবশ্যই ডে, কারণ মান্থ তো আর 13 হয় না, ডে মানে প্রথম অংশটা ঠিকই আছে, দ্বিতীয় অংশে এরকম আমি 2024 লিখতে চাচ্ছি, আমি 24 দিলে অটোমেটিক 2024 চলে আসবে। এই জিনিসটা কোথা থেকে আনবো? এটা করার জন্য এখানে বিশাল এক হিস্টোরি আছে, এই অনুযায়ী করতে হবে। তবে এখানে কেউ না বুঝে এই অংশে না যাওয়াই ভালো। কেউ যদি না বুঝেন কন্ট্রোল প্যানেলের কাজ, তাহলে না যাওয়াই ভালো। এটা যেহেতু কম্পিউটার সেটিং অংশের কাজ, তো এটা একটু খেয়াল রাখবেন। যদি আপনার দরকার না হয় তাহলে আপনি এই অংশে যাবেন না, এই দুটি অংশে, বিশেষ করে ডলার টাকা থেকে ডলার কনভার্ট করা। তো প্রথমে যেতে হবে আমার কন্ট্রোল প্যানেলে। আমি দেখি এটা ওপেন করে যা আছে, আমি কিছুক্ষণ করতেছি না, আমি এখানে যাব কন্ট্রোল প্যানেল, তো লিখলাম CON, এই যে কন্ট্রোল প্যানেলে গেলাম, এখান থেকে তারপর যাব এই যে এখানে ভিউ বাই লেখা আছে, লার্জ আইকন, এখান থেকে আমরা ক্যাটাগরি দেব। ক্যাটাগরি দিয়ে আমি যাব চেঞ্জ ডেট টাইম এন্ড নাম্বার ফরম্যাটস, এখানে যাব। এখানে গেলে এরপর আসে এডিশনাল সেটিংয়ে যাব। ওটা কিন্তু আমার ওখানে এই লেখার ভিতরে আছে, এই অনুযায়ী করা। তারপর এখানে যেহেতু ডেট নিয়ে কথাবার্তা আছে, ডেটে যাব। ডেটে গিয়ে এখানে দেওয়া আছে আগে ডে, মান্থ, ইয়ার, তো এটাকে মুছে ফেলবো। এটাকে আমি দিলাম ডে, তারপর যদি হাইফেন দিই, ওখানে হাইফেন চলে আসবে, মান্থ, তারপর হাইফেন দিলাম, তারপর ইয়ার 1, 2, 3, 4, 4টা দিলাম, অর্থাৎ এখানে ইয়ারটা সে 4 ঘরে শো করবে। এরপরে অ্যাপ্লাই, ওকে, আবার অ্যাপ্লাই, ওকে, এই হয়ে গেছে। এখন আমরা একটু এক্সেল শিটটা আবার দেখি। দেখেন এখানে কিন্তু আমি যেভাবে চেয়েছি ঠিক ওইভাবে হয়ে গেছে, এখানে কিন্তু 2024 হয়ে গেছে। এখন যদি আবার একটা ডেট দিই, যেমন 15, আমি দিলাম স্ল্যাশ দিচ্ছি, অথচ কিন্তু হাইফেন চিহ্ন আসছে, কারণ আমরা সেটিংয়ের ভিতর হাইফেন দিয়েছিলাম। 11 হাইফেন, তারপর 24 দিলাম, এখানে কিন্তু আমি 24 দিচ্ছি, কারণ এন্টার দেওয়ার সাথে সাথেই এটা কিন্তু 2024 তৈরি করে ফেলবে। দেখেন এখন 2024 কিন্তু তৈরি করে ফেলেছে। ঠিক আছে, আশা করি এই অংশটা বুঝতে আপনাদের অসুবিধা হয়নি। এরপরে টাকাকে ডলারে কনভার্ট করা, টাকাকে আমরা কিভাবে ডলারে কনভার্ট করব এই জিনিসটা দেখব। আছে আপনার কাছে টাকায় দেওয়া আছে, এখান থেকে কারেন্সি আর কি, এখানে ডলারে কনভার্ট করবেন, এটা কিভাবে করা সম্ভব। তো এটা একটা উদাহরণ দেই, তাহলে আর একটু ক্লিয়ার হওয়া যাবে। যেমন
আমি যদি এই ঘরটা, ওই পুরো ঘরটাকে আমি যদি টাকায় কনভার্ট করতে চাই, মানে জেনারেল না থেকে আমি এটাকে কারেন্সি বানাই ফেলাইলাম, কারেন্সি। এখন আমি যাই লিখি না কেন, সংখ্যা যাই লিখি না কেন, এটা কিন্তু এই প্রথমে টাকা চলে আসছে, অর্থাৎ এটা কিন্তু অলরেডি টাকায় আছে, মানে তো রূপান্তর করা হয়ে গেছে, ছিল কিন্তু ডলারে। আমি ডলারকে কিভাবে টাকায় রূপান্তর করতে হয়, অথবা টাকাকে কিভাবে ডলারে রূপান্তর করতে হয়, মানে এখানে লেখাটা এভাবে কিভাবে অটোমেটিক টাকা চলে আসবে, অথবা অথবা ডলার চলে আসবে, অথবা টাকার যে সিম্বল, ওই সিম্বল চলে আসবে, এগুলো আমরা একটু এখানে করার চেষ্টা করব। তো প্রথমে এখানে কোনো সিলেক্ট করা লাগবে না, আমার কাজটা মূলত এখানে না, এই কাজটা হচ্ছে কন্ট্রোল প্যানেলের কাজ। এখান থেকে আমি কন্ট্রোল প্যানেলে যাব, কন্ট্রোল প্যানেলে আবার গেলাম, যাওয়ার পরে ওই আগের মতোই চেঞ্জ ডেট টাইম অর নাম্বার ফরম্যাট, এখানে গেলাম। এখানে গিয়ে এডিশনাল সেটিংয়ে যাব, এখানে গিয়ে যাব কারেন্সি। এই কারেন্সিতে যাওয়ার পর এখানে কিন্তু আমার টাকা দেওয়া আছে, আমি এখান থেকে এই ডলার অথবা ইউরো, ডলার চিহ্ন দিতে পারি, ডলার চিহ্ন দিয়ে দিলাম, ওকে ওকে। তো ডিফল্ট হিসাবে কম্পিউটার যখন কেনা হয় বা সফটওয়্যার যখন করা হয়, ইনস্টল করা হয়, তখন কিন্তু এখানে এই ডলার থাকে, এখানে কিন্তু টাকা থাকে না। তো টাকা একে টাকায় কনভার্ট করতে, রূপান্তর করে নিতে হয়। দেখেন এখানে কিন্তু আমি এখানে ডলার টলার কিছু লিখিনি, আবার ধরেন যে 100 লিখলাম, এন্টার, অলরেডি কিন্তু পিছনে ডলার সাইন চলে আসছে। তো এভাবে করে আসলে টাকাকে ডলার, ডলারকে টাকায় কনভার্ট করা যায়। তো এখান থেকে আমি দেখি যে ডলার যা দেওয়া আছে এটাকে টাকায় কনভার্ট করার জন্য আবার চলে যাই কন্ট্রোল প্যানেলে, কন্ট্রোল প্যানেল থেকে যে কোলক অ্যান্ড রিজিয়ন, এখানে গিয়ে চেঞ্জ ডেট টাইম অর নাম্বার ফরম্যাট, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আবার এডিশনাল সেটিং, এখানে যাব, এখান থেকে যাব কারেন্সিতে। কারেন্সিতে অলরেডি ডলার সাইন আছে, আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি এখানে টাকা সিম্বল দিতে, অথবা টিকে টাকা লিখতে চাচ্ছি, টিকে টাকা লিখে দিলাম। লেখার পরে যাব আমরা অ্যাপ্লাই, অ্যাপ্লাইয়ের পরে ওকে, ওকে পরে আবার অ্যাপ্লাই, তারপর ওকে। তো এই সেটিংটা করে নিলে আমার যখন এক্সেল শিটের ভিতরে আমি কোনো লেখা টাইপ করব, মানে কারেন্সি টাইপের যা লিখবো, এটা অটোমেটিক টাকায় কনভার্ট হয়ে যাবে। তো এখন আমরা একটু দেখি, আবার নতুন কিছুটা সংযোগ করে, যেমন 200 লিখলাম, আমি এন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু পিছনে টাকা চলে আসছে। তো এভাবে করে তোমরা এটা সেটিং করে নিতে পারবা। তো পরবর্তী অংশটা দেখি। পরবর্তী অংশটা আছে কিভাবে লিস্ট তৈরি করতে হয়। এখানে যেমন এখানে কিছু লিস্ট আমি দিয়ে দিছি, যেমন 1, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এভাবে করে, অথবা স্যাটারডে, সানডে, মানডে, অথবা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অথবা 1, 2, 3, এগুলো কিভাবে ফিল আপ করতে হবে, এই জিনিসটা আমরা একটু দেখব। তো এখানে কিন্তু আমরা অলরেডি দিয়ে দিচ্ছি। আমরা প্রথমত যে অংশে এই কাজটা করব, ওই অংশে 2-1টা নাম লিখবো, লিখে তারপর সেলগুলোকে সিলেক্ট করব, ভ্যালুগুলো সিলেক্ট করব, এবং হোমে গিয়ে ফিল্ডে যাব, সিরিজ অটো ফিলে চলে যাব। তো এই নিয়ম অনুযায়ী করলে আমাদের হয়ে যাবে, অথবা এটার আরেকটা শর্টকাট ফরম্যাট আছে, এই ফরম্যাটটা সহ এবং এই নিয়ম অনুযায়ী যেভাবে করা হয়েছে এগুলো আমি এখন দেখাচ্ছি। প্রথমে আসি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এটা কিভাবে লিখতে হবে। তো ধরে নিলাম আমি এই ঘরে ডি নম্বর যে ঘরটা আছে, এই ঘরের ভিতরে আমি এটা করতে চাচ্ছি। 1 ST ফার্স্ট, এন্টার দিলাম। তো ফার্স্ট এখানে লেখা হয়ে গেল। এরপরে আমি এইটার উপর ক্লিক করে যদি আমি কর্নার এখানে ধরে কখন ধরবো, যখন আমি এটার উপর ক্লিক করব, ক্লিক করার পরে যখন দেখবো প্লাস সাইন আসছে, ঠিক ওখানে ক্লিক করে আমি নিচের দিকে ড্র্যাগ করে ছেড়ে দেবো। তো ড্র্যাগ করে যতদূর পর্যন্ত আমি ড্র্যাগ করব, ঠিক ততদূর পর্যন্ত আমার এবার ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই লেখাগুলো চলে আসবে। এভাবে করে যদি স্যাটারডে, সানডে, মানডে লিখি, SAT, স্যাটারডে, সানডে, মানডে, তখনও কিন্তু একই ঘটনা। এখানে ক্লিক করে তারপর এখান থেকে আমি নিচে ড্র্যাগ করার সাথে সাথে কিন্তু এটা চলে আসবে, ঠিক আছে। এখন আমার এখানে শিডে যেভাবে দেওয়া, সেটা হচ্ছে আমি শিডে দেওয়া ছিল ফার্স্ট, এখানে দেওয়ার পর আমি বলছি যে কত দূর পর্যন্ত আমরা নেব, ওইটা সিলেক্ট করব। তত দূর পর্যন্ত নিলে আমরা এত দূর সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যাও ফিল থেকে সিরিজ থেকে এখানে অটোফিল কথা লেখা আছে, অটোফিলে দেব। তারপর স্টেপ ভ্যালু, এটা কত করে বাড়বে, 1 করে বাড়বো, তাই আমরা আর এখানে বাড়াবো না, ওকে দিয়ে দিলাম। তাহলে এটা অলরেডি তৈরি হয়ে গেল। এভাবে করে আমরা এটা তৈরি করতে পারি। আবার যদি ABC লিখি, ABC এভাবে করে লিখি, তাহলেও একই কথা, যে আমরা এটা সিরিজ তৈরি করলাম। ফিলে যাব, ফিলে গিয়ে সিরিজ যাব, তারপর অটোফিল দিয়ে দেবো,
এবার ওকে, তাহলে এ বি সি ডি এফ জি এভাবে করে চলে আসবে। তো আজকে আমরা শিখলাম মোটামুটি 20 পর্যন্ত, আমাদের সিডিএ যা আছে এখান থেকে আমরা 20 পর্যন্ত কাজ শিখলাম এক ভিডিওর ভিতরে। ভিডিও ডিউরেশন আর মোটেও বাড়াবো না, আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। পরবর্তীতে আমরা অন্যান্য যে কাজগুলো আছে এগুলো করে দেখার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।